আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আইএফআইসি ব্যাংকের নিয়োজিত এই সময়। আপনাদের সঙ্গে আছি আমি এমির তৌফিক হোসেন। আপনারা জানেন, এই সময় আমরা সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক বিষয় নিয়ে আলোচনা করে থাকি, সাথে থাকে দিনের গুরুত্বপূর্ণ কিছু সংবাদ বিশ্লেষণ। সাম্প্রতিক এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন সম্মানিত অতিথিকে। আমার বাম পাশে আছেন জনাব আকবর হোসেন, সাংবাদিক, এবং আরেকজন সাংবাদিক আমাদের সাথে আছেন জনাব আমিনুল মোমিনিন মানিক। আপনাদের দুজনকে আমন্ত্রণ আজকের এনটিভির স্টুডিওতে। থ্যাংক ইউ। যেহেতু বলছিলাম, দিনের উল্লেখযোগ্য কিছু সংবাদ নিয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করে থাকি। আজকের আমাদের এনটিভির কিছু নিউজ হেডলাইন্স আমার হাতে আছে, সেগুলো আমি জানানোর চেষ্টা করছি। আজ আমরা জানি, আজকে রাজধানী কালশি বস্তিতে ভয়াবহ আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসে 15টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। সাথে একটি দুঃখজনক ঘটনা হলো ঈদ যাত্রায়, যেটা বরাবরের মতো প্রতি বছরই হয়, ঈদ যাত্রায় আজকে প্রায় 26 জন নিহত হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা বলেছে ডিএমপি। সাথে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন সরকারের 100 দিন নিয়ে ব্রিফিং করেছেন, যেটা 27 তারিখে হবে। 100 দিনে সে বিষয়ে তারা বলেছেন আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার খুবই আন্তরিক। আর সাথে রয়েছে, আজকে আমরা জানি পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। মিনায় রাতভর অবস্থানের পর কাল আরাফার ময়দানে হাজিরা অবস্থান করবেন। আকবর ভাই, আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি। যেহেতু বেশ কিছুদিন ধরেই ইন্টারিম গভর্নমেন্টের অনেকগুলো কাজের আলোচনার সমালোচনা এসেছে, আজ একটি গণমাধ্যমে আমরা ইন্টারিম গভর্নমেন্টের একজন অ্যাডভাইজার, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তিনি একটি ইন্টারভিউতে বলেছেন যে সেই সময় অনেক সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও সবাই সেই ক্যাবিনেটের ডিসিশন নিতে পারতেন না। একটা কিচেন ক্যাবিনেটের মাধ্যমে অনেক ডিসিশন নেওয়া হতো, যার ফলে যে সমালোচনাগুলো হচ্ছে, বিশেষ করে তার মধ্যে একটি প্রধান হচ্ছে হামের টিকা নিয়ে কিছু ডিসিশন, এরকম অনেক কিছু বিষয় নিয়ে হয়তো সম্পূর্ণ ক্যাবিনেট মিনিস্ট্রি সেই ডিসিশন নিতে পারতেন না। তা এই বিষয়টা কিভাবে দেখছেন এতদিন পরে এসে তহিদ সাহেবের এরকম বক্তব্য? এখন ওনার হয়তো একটা উনি যা দেখেছেন উনি হয়তো সেটাই বলেছেন। এখন সব ডিসিশনে যে সবাই থাকবে ব্যাপারটা তো সেরকমও না। আর এই যে কিচেন ক্যাবিনেটের কথা যেটা বলা হচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশেই যখন সরকার পরিচালিত হয়, ইভেন অনেক ডেমোক্রেটিক কান্ট্রিতে, অনেক গণতান্ত্রিক সরকার যেগুলো আছে, সেখানেও কিন্তু অনেক সিদ্ধান্ত যখন হয়, সেই সিদ্ধান্তগুলো মানে এটা একটা কিচেন ক্যাবিনেটের মাধ্যমে বেশিরভাগ পরিচালিত হয়। হ্যাঁ, মানে যেগুলো অনেক গুরুত্বপূর্ণ, কারণ সবাইকে অনেক বিষয় হয়তো থাকে যে সেটা হয়তো সবাইকে জানানোর প্রয়োজন নেই, সেরকম ব্যাপার হয়ে থাকে। এটা আমাদের বাংলাদেশে অতীতের যে সরকারগুলো ছিল বা এখনকার যে সরকার, আমার ধারণা একই পদ্ধতিতেই পরিচালিত হয়। এখন উনি কোন প্রেক্ষাপটে কথাটা বলেছেন যে ওনাকে কেন অন্তর্ভুক্ত করা হয় না, উনি ছিলেন না, বা সেই কিচেন ক্যাবিনেটে কারা ছিলেন, তাদের কোনো ডিফারেন্ট এজেন্ডা ছিল কি না, এগুলো তো আর আমরা জানি না। আর ইন্টারিম গভর্নমেন্টের যে জিনিসটা আপনি দেখবেন যে ওনারা ক্ষমতায় দায়িত্ব বা ক্ষমতায় আসার পর ওনাদের একটা বড় দায়িত্ব ছিল যে বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা। তো সেটা তারা করেছেন এবং একটা এগ্রিড টাইম ফ্রেমের মধ্যেই সেটা তারা অনুষ্ঠান করেছেন। যে টাইম ফ্রেমটা নিয়ে প্রথম দিকে বিএনপি এবং জামায়াতের মধ্যে একটা মতভেদ বা ছিল, দূরত্ব ছিল। পরবর্তীতে আপনারা জানেন যে লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হলো এবং সেই বৈঠকে মোটামুটি ইলেকশনের বিষয়ে একটা ঐক্যমত্য হলো যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে ইলেকশন হবে, যেটা নিয়ে আসলে জামায়াত ইসলামীও পরবর্তীতে আপত্তি করেনি দলগতভাবে। তো এখন তারা সেই লক্ষ্যে কাজ করেছেন, কারণ আপনি জানেন যে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের সবগুলো ইনস্টিটিউশন ভেঙে পড়েছিল, ল এনফোর্সমেন্ট এজেন্সিস ঠিকমতো কাজ করছিল না, এবং এই সব কিছুকে ঠিকঠাক করে একটা ইলেকশনের দিকে যাওয়া এবং একটা গ্রহণযোগ্য ইলেকশন করা, এটা বিরাট একটা চ্যালেঞ্জের কাজ ছিল। এবং একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতাকে হস্তান্তর করা, এটাই ছিল তাদের মূল লক্ষ্য। তা আমি মনে করি যে ইন্টারিম গভর্নমেন্ট সেটা প্রপারলি করতে পেরেছে, উইদাউট এনি ডাউট। এখন আপনি একটা 1.5 বছরের সরকারের কাছে অনেক কিছু এক্সপেক্ট করতে পারেন, তারা সব কিছু ফুলফিল করতে পারবেন না। আর তৌহিদ সাহেব যে কথাটা বলেছেন, উনি এমনকি কোনো সিদ্ধান্ত হয়েছে ওনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে সিদ্ধান্তটা উনি জানতেন না, কিন্তু ওনাকে বাইপাস করে করা হয়েছে। আমি অবশ্য ওনার পুরো সাক্ষাৎকারটা দেখি নাই, যদি সেটা উনি বলে থাকেন তাহলে সেটা নিয়ে হয়তো ডিসকাস করা যেতে পারে।
আমিনুল মঈন ভাই যে বিষয়টা বলতে চাচ্ছিলাম হামের টিকা নিয়ে, রিসেন্টলি ইউনিসেফ থেকেও একটা বিবৃতি দেওয়া হয়েছে যে ইন্টারিম গভর্নমেন্টকে হয়তো কোনো না কোনোভাবে তারা অ্যাওয়ার্ড করেছিল যে কিভাবে ভ্যাকসিনের প্রপার ইউটিলাইজেশন করা যায়। এই বিষয়টা কিন্তু এখন দায় বর্তাচ্ছে পুরোটাই সে 1.5 বছরের প্রসিডিউরের উপরই, যেটা এখন কারেন্ট গভর্নমেন্ট চেষ্টা করেও তাদের কিছু করার নেই আসলে। ভ্যাকসিন না থাকলে, ভ্যাকসিনেশন না হলে তার ইম্প্যাক্টটা হয়তো তারা বলছে এটার মধ্যে পড়ছে। এই বিষয়টাই কি আসলেই সেই দায়িত্বহীনতার মধ্যেই পড়ছে, নাকি অন্য কোনো কিছু করার ছিল আসলে ইন্টারিম গভর্নমেন্টের সেই সময়টাতে? অনেক ধন্যবাদ আপনাকে, সহ আলোচক আকবর ভাইকে, এই মুহূর্তে যারা দেখছেন প্রত্যেকের প্রতি ভালোবাসা। দায়িত্ব ছেড়ে দিয়ে সেই বিগত দায়িত্বের অসঙ্গতি তুলে ধরার মধ্যে কোনো বীরত্ব নেই। তিনি যদি পররাষ্ট্র উপদেষ্টা সাবেক জনাব তৌহিদ হোসেন যদি ওই সময়ে এই প্রতিবাদগুলো করতেন তাহলে যথার্থ ছিল, মানুষ স্বাগত জানাতো। কিন্তু দিনের পর দিন তিনি এই সব অসঙ্গতি, তার ভাষ্য মতে তিনি সহ্য করে গেছেন, শুয়ে গেছেন। এরপর পরিপূর্ণ সময় তিনি শেষ করেছেন। এখন তিনি গণমাধ্যমে বক্তব্য দিয়ে কি মেসেজ দিচ্ছেন? তিনি কি বীর সাজতে চাচ্ছেন? তিনি যদি জনগণের কথা ভাবতেন ওই সময়েই তিনি পদত্যাগ করতে পারতেন। তিনি বলেছেন যে পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু সেটা গৃহীত হয়নি। এটা তো কোনো যৌক্তিক কথা হলো না। আপনি যদি পদত্যাগ করতে চান আপনার জায়গা থেকে, কে আপনাকে আটকে রাখতে পারবে? দেখুন, পরিস্থিতিগুলো কিন্তু জটিল থেকে জটিল হচ্ছে। তারা এই ধরনের যুক্তি, মন্তব্য এবং তথ্য দেবার আগে অনেকবার ভাবা উচিত। আমরা দেখলাম যে আরও কয়েকজন উপদেষ্টা ওই সময়কার ডিপ স্টেট, কিচেন ক্যাবিনেট এগুলো নিয়ে কথা বলছেন। এই সময়ে এসে ওই সময়ের এই কথাগুলো বলে কি উদ্দেশ্য হাসিল করতে চান? নিজেকে জাস্টিফাই করতে চান যে আমি ভালো ছিলাম, অন্যরা ভালো না? এগুলো আসলে শোভন নয়। এই যে হামের বিষয়টি বললেন যে ইউনিসেফের পক্ষ থেকে বারবার সতর্ক করা হয়েছে। ইউনিসেফের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সায়েদুর রহমান তিনি একটা বিবৃতি দিয়েছেন। তিনি আবার এটাকে অস্বীকার করেছেন যে না, ইউনিসেফ যেভাবে বলছে সেভাবে ওই সময় বলেনি। কিন্তু এত কিছু সামনে না এনে আমরা যদি একদম খোলা চোখে দেখি, আজ পর্যন্ত 500-র বেশি শিশু মৃত্যু হয়েছে, এরপর 7,000-এরও বেশি আক্রান্ত হয়েছে। 24 ঘন্টায়, প্রত্যেক 24 ঘন্টায় 1,000-এরও বেশি আক্রান্ত হচ্ছে। সিলেট, ময়মনসিংহ, বরিশাল, মাদারীপুর, সাতক্ষীরাতে ভয়াবহ অবস্থা। এই যে শিশু মৃত্যুবরণ করছে, আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনার দুর্বলতার কারণেই তো। এই দায়টা তো বিগত সরকারের যারা দায়িত্বে ছিলেন তারা যেমন নেবেন, একইভাবে এখন কিভাবে পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানো যায় সেই চেষ্টাটাও করতে হবে। এখন যদি আমি বিগত সময়ের ব্যক্তিবর্গের উপর শুধু দোষারোপ আরোপ করি তাহলে তো হবে না। আর এর পেছনে যারা দায়ী, সেই দায়কে চিহ্নিত করবার জন্য অবশ্যই একটা কমিশন করা প্রয়োজন। আমি সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সেই সাক্ষাৎকারটি দেখেছি। সেখানে তিনি দ্বিপক্ষীয় বাণিজ্যিক চুক্তি যেটা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, সেই চুক্তি নিয়েও কথা বলেছেন। তিনি খুব স্পষ্টভাবে বলেছেন যে তিনি জানতেন না, তিনি জানেন না। তো এই যে তিনি জানতেন না, তিনি পররাষ্ট্র উপদেষ্টা, তার অলক্ষ্যেই এই চুক্তি হয়েছে। এই চুক্তির পেছনে তিনি যেটা অভিযোগ করেছেন যে বাণিজ্য উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার যিনি বিশেষ সহকারী ছিলেন, শেষ পর্যন্ত ডক্টর খলিলুর রহমান সম্ভবত নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তারা দুজন ব্যক্তি জড়িত ছিলেন। কিন্তু দেখুন, এই কথাগুলো এখন না বলে ওই সময়ে বললে প্রতিবাদটা আরো জোরালো হতো, জনগণ জানতে পারতো। ঢাকাস্থ মার্কিন দূত বললেন যে এটা কোনো গোপন চুক্তি নয়, এটা উন্মুক্ত চুক্তি। আমরা দেখছি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েবসাইটে এই চুক্তি এখন দেয়া আছে। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে সরকার কেন এটা নিয়ে লুকোচুরি করছে? এই যে সংসদ অধিবেশন হলো, প্রতিদিন 2,72,000 টাকা খরচ হয় প্রতি মিনিটে, এবং একদিনে 8,40,00,000 টাকা। এটা হিউজ পরিমাণ টাকা। আমরা শুধু সংসদে প্রেসিডেন্টের ভাষণের উপর বক্তৃতা দেবার জন্য 82 কোটি টাকা খরচ করেছি। তো তাহলে চিন্তা করুন, এই যে প্রথম অধিবেশনটি হয়ে গেল, এর মধ্যে একবারও সরকার বা বিরোধী দল বা অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষে এই চুক্তি নিয়ে কথা হলো না। অথচ এটি খুব ভয়ানক, সার্বভৌমত্ব বিরোধী এবং সম্পূর্ণ আমাদের সাথে বৈষম্যমূলক আচরণের একটা চুক্তি। দেখুন, 15 বছরে $5 বিলিয়ন আমার জ্বালানি কিনতে হবে, মানে 15,000 কোটি টাকা। না, $15 বিলিয়ন। 15 বিলিয়ন ডলার। তো দেখুন, এরপরে 14টি বোয়িং কিনতে হবে। এই চুক্তি যদি আপনি পড়েন, প্রত্যেকটা জায়গায় এমনভাবে লেখা আছে করতে হবে, হতে হবে, মানে আমাদেরকে বাধ্য করা হয়েছে। যদি না হয় তাহলে আবার শাস্তি কি হবে সেটাও ওইখানে নিশ্চিত করা আছে। সুতরাং আমাদের লাভ কি হলো? আচ্ছা,
20% শুল্ক থেকে 19% হয়েছে, এই 1% কম বা আরো দু একটি জায়গায় গার্মেন্ট পণ্য অবাধে যুক্তরাষ্ট্রে প্রবেশ, এই সম্পর্কিত কিছু কিছু বিষয়ে আমরা লাভবান হয়েছি, কিন্তু ক্ষতি এতটা হয়েছে এই চুক্তির মধ্য দিয়ে যে সেটা ব্যাপক। সুতরাং আমাদের এগুলো পর্যালোচনা করা উচিত। গণ অভ্যুত্থানের কিন্তু পর সরকার তো আমরা তো বলছে প্রত্যাশা পর্যালোচনার করেছিলাম, সুযোগ রয়েছে এবং পর্যালোচনা সুযোগ করেই রয়েছে, সেটা কিন্তু সেটার তো আরো কোনো অ্যামেন্ডমেন্ট আভাস করা যাবে। দেখলাম না। সংসদেই তো এটা সবচেয়ে উত্তম জায়গা ছিল যেখানে এটা নিয়ে আলোচনা, পর্যালোচনা, কথাবার্তা বলা। একদম সবাই তো চেপে গেল, সরকার এবং বিরোধী দল। কারণটা কি? জনগণকে একেবারে ব্ল্যাক হোলের মধ্যে রাখা হলো, জনগণ কিছুই জানে না। শুধু এই চুক্তি নয়, আমি প্রত্যাশা করব যে গত 16 বছরে হাসিনা সরকার যেসব চুক্তি করেছে, অন্যায্য চুক্তি ভারতের সঙ্গে এবং অন্যান্য দু একটি রাষ্ট্রের সঙ্গে, যেগুলো একেবারেই দেশবিরোধী, এগুলো উন্মুক্ত করা হোক। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে এটা তো প্রত্যাশা। কেন গোপন থাকবে? এই রাষ্ট্রের মালিক কারা? জনগণ। তো জনগণের কাছে এইসব চুক্তির বিষয়াদি প্রকাশ করতে অসুবিধা কোথায়? বর্তমানে যে চুক্তিটি স্বাক্ষর হয়েছে এই চুক্তি নিয়ে যে সংসদ অধিবেশন শেষ হলো সেখানেও কোনো বিস্তর আলোচনা হয়নি সরকার এবং বিরোধী দল থেকে, এবং তার আগেও বিভিন্ন সময় চুক্তি হয়েছিল, সেগুলো আসলে জনগণের জানা দরকার। আকবর হোসেন ভাই, আমি জানতে চাচ্ছিলাম আসলে চুক্তি নিয়ে কি আসলেই কোনো গোপনীয়তা বজায় রাখার প্রয়োজন হয় সরকারের ক্ষেত্রে? আর পূর্বের চুক্তিগুলো তো অনেক ক্ষেত্রে আমাদের জানানো হয়নি। হ্যাঁ, গোপনীয়তা বজায় রাখার তো কোনো কারণ নাই, যেটা আমিরুল মোমিনিন মানিকও বললেন, যেটা ওয়েবসাইটেই দেওয়া আছে, তো সেখানে আর গোপনীয়তার কি থাকলো? এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই চুক্তিটা নিয়ে এত বিশদভাবে বাংলাদেশের মিডিয়াতে আলাপ আলোচনা হচ্ছে, সেটাতে চুক্তি গোপন থাকছে না। আপনি হয়তো বলতে পারেন যে পার্লামেন্টে এটা কেন আলোচনা হলো না, পার্লামেন্টে আলোচনা হলে এটা কি হতো এটা আমি ঠিক বুঝতে পারি না। ধরেন হলোই, দেন হোয়াট? বাট চুক্তি হয়ে গেছে। হ্যাঁ, তা কি আসবে যাবে তাতে? ধরেন হলোই বা হওয়া দরকার, আমি ধরে নিলাম। আসি এবার চুক্তির প্রসঙ্গে। দেখেন, ইটস এ ট্রেড এগ্রিমেন্ট, দিস ইজ নট চ্যারিটি। এটা মাথায় রাখতে হবে যে আমেরিকার সঙ্গে আপনি একটা বাণিজ্য চুক্তি করছেন, এবং আমেরিকা ওয়ার্ল্ডের সুপার পাওয়ার। আপনি তার কাছে জিনিস বিক্রি করতে আগ্রহী, সেও আপনার কাছে জিনিস বিক্রি করতে আগ্রহী। বাণিজ্য চুক্তি যখন হয়, আমরা তো শুধু বিক্রির জন্য করি না, আমরা কিনবো, বিক্রিও করব। এবং আমেরিকা এই ব্যাপারটাতে খুব ওপেনলি বলছে যে দেখেন, আমার কাছে বিক্রি করতে হলে আমার কাছ থেকে কিনতে হবে। সোজা সাপটা কথা, শুধু বিক্রির চিন্তা করলে হবে না। তাহলে আমি তো এখন মানে এটাকে এখন ওয়েট করব যে আমার যদি আমেরিকার সঙ্গে এটা আমি করি, তাহলে কি আমি বেশি গেইন করব নাকি কম গেইন করব? আমার প্রোডাক্ট বাংলাদেশ থেকে যে পরিমাণ আমেরিকাতে যায়, ওইটা যদি আমি লুজ করি, তাতে বলে আমার লাভ হবে নাকি ক্ষতি হবে? তো এরকম একটা ব্যালেন্স তো আমাকে করতে হবে। আর এই ধরনের চুক্তির কিন্তু এটা যে শুধু একটা অর্থনৈতিক চুক্তির ব্যাপারটা তা না, এগুলোর একটা পলিটিক্যাল ডাইমেনশনও থাকে। যে কোনো বাণিজ্য চুক্তির একটা পলিটিক্যাল ডাইমেনশন থাকে। সো আমি মনে করি বাংলাদেশ যদি আমেরিকার সঙ্গে মোর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এগুলোর মাধ্যমে যদি আমেরিকার স্ট্র্যাটেজিক অ্যালাই হতে পারে, তাতে দোষের কিছু নেই। এটা বাংলাদেশের জন্য লাভজনকই বটে। আর দেখুন, এই চুক্তিতে শুধু বাংলাদেশ আমেরিকার কাছ থেকে কিনবে, ঠিক আছে, কি কিনবে? আপনি তো এয়ারক্রাফট কিনবেন, হয় বোয়িং কিনবেন না তো এয়ারবাস কিনবেন। তো আপনি কিনছেন, এখান থেকে বোয়িং কিনছেন, তো আপনি যদি এয়ারক্রাফট লাগে আপনি কিনবেন তাতে করে, এবং সেটা তো আপনি 1 বছরে কিনছেন না, এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। দ্বিতীয় কথা, একটা এনার্জি ডিল হয়েছে আমেরিকার সঙ্গে। সেই এনার্জি ডিলের অর্থ কি? আপনি 15 বছরে বাংলাদেশ $15 বিলিয়ন এনার্জি কিনবে, অর্থাৎ প্রতি বছর $1 বিলিয়ন। বাংলাদেশ বর্তমানে প্রতি বছর $12 বিলিয়ন এনার্জি ইম্পোর্ট করে। তার মানে 1 বছরে আপনি যেটা আমেরিকা থেকে আনবেন, এটা হচ্ছে 12 ভাগের 1 ভাগ। তো এটা কি খুব সিগনিফিক্যান্ট ব্যাপার? খুব সিগনিফিক্যান্ট ব্যাপার তো না। আর আমেরিকার সঙ্গে এই ধরনের চুক্তি যে শুধু বাংলাদেশ করেছে এনার্জি সংক্রান্ত, তা কিন্তু না। ইউরোপীয় ইউনিয়ন লাস্ট মান্থে আমেরিকার সঙ্গে তারা একটা এমওইউ সাইন করেছে, যেখানে তারা বলছে আগামী 3 বছর 26, 27, 28 এই 3 বছরে তারা $750 বিলিয়ন এনার্জি আমেরিকা থেকে নেবে, 750। এবং ইউরোপের মার্কেটে এখন যে এলএনজি আসে, তার মোর দেন 50% আসে হচ্ছে আমেরিকান মার্কেট থেকে, যেটা আগে রাশিয়া থেকে আসতো। এই যে 2 মাস আগে টোকিওতে এশিয়া প্যাসিফিক দেশগুলো একটা কনফারেন্স হলো এনার্জি নিয়ে, সেখানে এশিয়া প্যাসিফিক দেশগুলোর মানে অনেকেই, বিশেষ করে জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, তারা কমিট করেছে যে আমেরিকার কাছ থেকে তারা $57 বিলিয়ন জ্বালানি কিনবে। আপনি আরও রিসেন্টলি আসেন, মার্কো রুবিও, ইউএস সেক্রেটারি অফ দ্য স্টেট, তিনি কিন্তু ইন্ডিয়া ভিজিট করেছেন, এবং তারা একটা ইন্ডিয়া এবং আমেরিকা একটা যৌথ স্টেটমেন্ট দিয়েছে। সেখানে তারা বলেছে যে তারা একটা ইন্টারিম ফ্রেমওয়ার্ক অফ এগ্রিমেন্ট করবেন ট্রেড সংক্রান্ত, এবং ইন্ডিয়া সেখানে বলেছে
তারা আগামী 5 বছরে আমেরিকার কাছ থেকে $500 বিলিয়ন, $500 বিলিয়ন প্রোডাক্টস কিনবে ইন নেক্সট 5 ইয়ার্স। প্রতি বছর $100 বিলিয়ন করে। কি কিনবে তারা? তারা কিনবে হচ্ছে এনার্জি প্রোডাক্টস, এই যে বাংলাদেশ যেরকম করছে সেটা কিনবে, এয়ারক্রাফট কিনবে, এয়ারক্রাফটের মেশিনারিজ কিনবে, এবং একই সঙ্গে তারা টেকনোলজিক্যাল প্রোডাক্ট তারা আমেরিকা থেকে নেবে। এবং শুধু তাই না, ইন্ডিয়া আমেরিকাকে কমিট করেছে যে ইন্ডিয়ান বাজারে যে ইউএস ফুড অ্যান্ড এগ্রিকালচারাল প্রোডাক্টস, এগুলো ট্যারিফ কমানো হবে যাতে করে ইন্ডিয়ার এগুলো ঢুকতে পারে, আমেরিকান প্রোডাক্টগুলো। তো ইন্ডিয়ার মতো দেশ করছে, আরও এনার্জি খাতে তো সেগুলো আপনাকে দেখালাম। তো বাংলাদেশ কি এর বাইরে থাকতে পারবে? যদি ইফ ইউ থিঙ্ক ইট পলিটিক্যালি, আমি তো বলছি যে এটা একটা পলিটিক্যাল ডাইমেনশন আছে। আর অর্থনৈতিক ডাইমেনশনের ব্যাপারে আমরা যদি আসি, যে সব যে এখানে নেগেটিভ ব্যাপারটা কিন্তু তা না, পজিটিভও কিন্তু অনেক জিনিস আছে। আপনি এই চুক্তির মধ্যে যদি আপনি দেখেন, এখানে তারা কি বলেছে, তারা বলেছে যে বাংলাদেশের কাস্টম ব্যবস্থাকে ডিজিটাল করতে হবে, কাস্টম সিস্টেমস এটা কিন্তু আমাদের ডিজিটাল না, ডিজিটাইজ করতে হবে ফুললি। তারা বলেছে আমাদের সি পোর্ট এবং এয়ারপোর্টগুলোকে উইথ ফুল ক্যাপাসিটি এগুলোকে মানে মডার্নাইজ করতে হবে, যাতে করে এই যে আপনার এয়ারপোর্টে দেরি হয়, সি পোর্টে এসে পণ্য পড়ে থাকে, এগুলো হলে চলবে না, ট্রেড হবে না। তারা কি বলেছে আরও, আপনি ব্যবসার জন্য এখানে লাইসেন্সিংটাকে অনেক ফাস্টার এবং ট্রান্সপারেন্ট করতে হবে। আপনি একটা ব্যবসা করতে যান বাংলাদেশে, কি অবস্থা বাংলাদেশে ব্যবসার দশা, এটা তো আপনারা জানেন। আরও বলা হয়েছে এখানে কি, গভর্নমেন্ট যে প্রকিউরমেন্টগুলো করে এগুলো ট্রান্সপারেন্ট হতে হবে, স্বচ্ছ হতে হবে গভর্নমেন্টের কেনা বেচা, এবং একটা স্ট্রঙ্গার ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট লাগবে। এই যে আপনার জিনিস চুরি করে আমি আমার নামে চালিয়ে দিচ্ছি, এগুলো আর চলবে না। এগুলোকে খারাপ জিনিস। আপনি দেখেন, আপনি হয়তো বলতে পারবেন যে হ্যাঁ, এগুলো আমেরিকার কাছ থেকে আসতে হবে কেন? বাংলাদেশে এরকম বহু জিনিস আছে। একটা উদাহরণ দেই, আজকে আমাদের যে গার্মেন্টস সেক্টর নিয়ে আমরা এত কথা বলি, বাংলাদেশে এই গার্মেন্টস সেক্টরে রানা প্লাজার পরে বড় কোনো দুর্ঘটনার ঘটনা ঘটেনি, তাই না? সেই লেভেলের কিন্তু ঘটেনি, মানে দুর্ঘটনা ঘটেছে কিন্তু প্রাণহানি হয়নি, ম্যাসিভ আকারে প্রাণহানি হয়নি। এটা কেন হয়েছে? সেই দুর্ঘটনার পরে ইউরোপ এবং আমেরিকান রিটেলাররা বাংলাদেশে মিলিয়নস অফ ডলার তারা ইনভেস্ট করেছে, মিলিয়নস অফ ডলার্স ইনভেস্ট করে তারা ইচ অ্যান্ড এভরি গার্মেন্ট ফ্যাক্টরি তারা চেক করে সেগুলোকে রেট্রোফিট করেছে, সেগুলোকে মানে যাতে অগ্নিকাণ্ড হলে, যে কোনো দুর্ঘটনা হলে যাতে প্রাণহানি কম হয় বা না হয়, সেগুলোর উপযোগী করেছে। তো এই চাপটা যদি পশ্চিমের কাছ থেকে, তাদের কাছ থেকে না আসতো, আমরা তো করতে পারি না এটা, কিংবা আমরা আজীবনেও করতাম না। সুতরাং এগ্রিমেন্ট বাই প্রেশারগুলো দরকার হচ্ছে আমাদের ডেভেলপমেন্টের জন্যই। হ্যাঁ, এখানে দেখেন, এখন আপনি আমেরিকার কাছ থেকে যখন কিনবেন, আমেরিকা দেখাবে হিউজ, তাদের ডাইভার্সিটি আছে, এটা তো একটা নেগোসিয়েশন। আপনার পাতে কতটুকু আছে, আপনি কতটুকু ছাড়তে পারবেন, সে কতটুকু ছাড়তে পারবে, সেটার উপরে বিষয়টা নির্ভর করবে। আর বিষয়টা যে একেবারে গোপন তাও তো না। এই যে এখনকার পররাষ্ট্রমন্ত্রী, যিনি এর আগের সরকার ইন্টারিম গভর্নমেন্টের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, তো উনি তো প্রকাশ্যে বলেছেন, এই সরকারের মন্ত্রী থাকা অবস্থায় বলেছেন যে এই চুক্তির সময় বড় পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আলাপ আলোচনা হয়েছে। তো বিএনপি বলুক এখন যে আমাদের সঙ্গে আলোচনা হয়নি, বলুক তো, কিন্তু সেটা তো তারা বলছে না। তাহলে আলোচনা হয়নি কোথায়? তো আমি সেটা বলছে না, আবার বলছে কেন ইলেকশনের 4 দিন আগে করতে হলো। ইলেকশনের 4 দিন আগে না, একটা সরকার যখন থাকে ইলেকশনের 1 দিন আগেও থাকে, সে 1 দিন আগেও করতে পারে। দিস ইজ দেয়ার ম্যান্ডেট। এটা 4 দিন আগে করলো কি 4 মাস আগে করলো, সেটা তো গুরুত্বপূর্ণ বিষয় না। উনি তো বলছেন যে আমরা আলোচনা করেছি, তাহলে ওনারা বলুক এখন যে সরকার আছে যে না, আমাদের সঙ্গে আলোচনা হয়নি, আমরা জানতাম না, এটা গোপন। যদি তারা এই কথা বলতে পারেন, তাহলে আমরা মানে আমার ধারণা মানুষ মেনে নেবে এটা গোপন। আর যদি তারা বলতে না পারে, তাহলে এটা কিসের গোপন, কেন গোপন? এই চুক্তির যেহেতু আপনি বললেন এটা শুধু একটি ট্রেড এগ্রিমেন্ট না, এটা পলিটিক্যাল একটা ভিশন থাকে এখানে। আমাদের তো ডেভেলপমেন্ট পার্টনার আরও আছেন, আমরা চায়না, জাপান, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সাথে ট্রেড এগ্রিমেন্ট করছি। এটা কোন ইম্প্যাক্ট কি, সিগনিফিকেন্ট কোন ইম্প্যাক্ট কি এটার মধ্যে পড়ার সম্ভাবনা আছে এ ধরনের ট্রেড এগ্রিমেন্ট হলে? আমি দেখি না সেরকম সিগনিফিকেন্ট। আমি তো বললাম যে এই যে আপনাকে বললাম যে ইন্ডিয়াও কিন্তু কমিটমেন্ট করেছে যে তারা $500 বিলিয়ন কিনবে। ঠিক আছে, তারা বড় দেশ, তাদের ভলিউমটাও বড় হবে, ন্যাচারালি সেটা হবে। কিন্তু আমেরিকার কাছ থেকে আমরা যা কিনবো সেটা তো আমরা ইন্ডিয়ার কাছ থেকে কিনছি না, চায়নার কাছ থেকে কিনছি না। চায়না তো বোয়িং বিক্রি করে না, আমরা চায়না থেকে তো খুব বেশি জ্বালানিও আনি না, নাকি আনি না। আমাদের তো এখন জ্বালানিটা মেইনলি সোর্স হচ্ছে মিডল ইস্ট থেকে। তো আমি তো যেটা ওই যে তথ্যপাত্র বলছে যে আমরা 12 ভাগের 1 ভাগ আনবো আমেরিকা থেকে। এটা এমন কোনো বড় বিষয়ও না, কারণ আমাদের কিছু ডিফারেন্ট সোর্স দরকার আছে। আপনি এই যে মিডল ইস্টে যে ওয়ার হলো,
তো সেখানে তো আমাদের তখন অল্টারনেটিভ সোর্স ছিল বলে আমরা অল্টারনেটিভ সোর্স আমাদের থাকতে হবে। হয়তো আপনি প্রশ্ন করতে পারেন ভাই আমেরিকা থেকে জ্বালানি আনলে তো এটার খরচটা বেশি পড়তে পারে, হয়তো পড়তে পারে বেশি, কিন্তু এটা আপনাকে একটা হয়তো দুর্দিনে মানে যখন এই ধরনের ক্রাইসিস তৈরি হয়ে যাবে আপনাকে একটা ব্যাকআপ দিবে। তো সুতরাং আমি এই এগ্রিমেন্টটাকে দেখতে চাই রাজনৈতিক এবং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে, এবং আপনার মানে ওই যে আলোচনা করা, নেগোশিয়েট করার সক্ষমতা কতটুকু অ্যাজ এ কান্ট্রি, আপনি কোথায় আছেন, আমেরিকা কোথায় আছে তার উপরে। এবং যে আমি উদাহরণগুলো দেখলাম যে ইউরোপ, জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্ডিয়ার মতো দেশগুলো এটা করছে, তাহলে এখানে আমরা কেন এই ধোয়া তুলছি যে হ্যাঁ আমরা মনে হয় আমেরিকার কাছে সবই বিক্রি করে ফেলতাম আর আমেরিকা কিছুই করতো না। হ্যাঁ, তো ইটস এ ট্রেড ডিল, ইটস নট চ্যারিটি, সেটাই বলছি। আমিনুল মোমিন ভাই, একটু ভিন্ন প্রসঙ্গে আসি, যেমন বর্তমানের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে বিষয়টি, রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটেছে আমরা সবাই দেখেছি, এবং আজকেও আমরা দেখেছি জঙ্গল সলিমপুর চট্টগ্রামে যে বড়টা দুর্বৃত্তদের একটা আস্তানা বলে পরিচিত ছিল, সেটা গত কিছুদিন আগে এই গভর্নমেন্ট থেকে টেক ওভার করা হয়েছিল। আজকে সে জায়গাতে আবার দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বুলডোজার নিয়ে। সেই ক্যাম্পে তারা যে ক্যাম্পটা 31 মে ওপেন করার কথা ছিল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেটা তারা ভেঙে দিয়েছে। তাহলে এই এখন এগুলো কি কোনো যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা যে প্রায়ই বলা হচ্ছে বিরোধী দল থেকে এবং বিভিন্ন মাধ্যমে আমরা দেখছি, আসলে পরিস্থিতিটা কি এরকমই? মানে এটা কিভাবে ব্যাখ্যা করবেন বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিগুলো? অনেক ধন্যবাদ। আপনার এই প্রসঙ্গে আমি আসবো, আকবর ভাইয়ের কথার সঙ্গে আমি যুক্ত করি। দেখুন, 72 ঘন্টা আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তিটা করা হয়েছে, এবং যিনি চুক্তির অনুঘটক ছিলেন ডক্টর খলিলুর রহমান, তিনি আবার এই সরকারের পররাষ্ট্র মন্ত্রী হয়েছেন। প্রক্রিয়াটা নিয়ে মানে ইন্টেনশন অফ এগ্রিমেন্ট নিয়ে সমালোচনা আছে, যথেষ্ট সমালোচনা আছে। যদি সেই অন্তর্বর্তী সরকার এটা করতো যে নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করি, দেখুন এইটা একটা ছোটখাটো বিজনেস ডিল না, এটা একটা বড় বিজনেস ডিল। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ারের সঙ্গে আমরা করব, সেখানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা, অন্যান্য স্টেক হোল্ডারদের নিয়ে বসা, এটা আরও পর্যালোচনা করা। আমি মনে করি যে এই প্রাজ্ঞতা দেখানো দরকার ছিল অন্তর্বর্তীকালীন সরকারের। ফলে একে তো একটা অভিযোগ ছিল যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা আধিপত্য কায়েম হচ্ছে, ভারতীয় আধিপত্য থেকে আমরা হাত বদলের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে চলে গেলাম, এই প্রোপাগান্ডা তো ছিল। সেই প্রোপাগান্ডার মধ্যেই যখন আমরা এই ধরনের চুক্তি করি এবং 72 ঘন্টার মধ্যে যখন আমরা জানি না, পরে আমরা জানতে পারি যে চুক্তিটা হলো, তখন সন্দেহের ডালপালা বিস্তৃত হয়। কারণ ওই সুপার পাওয়ারের সঙ্গে আমাদের, আকবর ভাই যেটা বলেছেন যে নেগোসিয়েশনের ক্ষমতা কতটুকু, আমরা তাদের সঙ্গে কতটা পাল্লা দিতে পারবো, ধরুন মেধা সত্ত্ব, পরিবেশ সংরক্ষণের বিষয়, এই যে নানা ধরনের শর্ত জুড়ে দেওয়া হয়েছে, সেই শর্তগুলো মেনে আমাদের কি প্র্যাগমেটিক ওয়েতে কাজ করা সম্ভব, এই যে বিষয়গুলো। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যখন এই শিল্প উদ্যোক্তা, বড় বড় শিল্প এবং প্রযুক্তিগুলো আসবে, তখন আমাদের বাংলাদেশের যে শিল্প গড়ে ওঠার সম্ভাবনা, সেটা আবার নষ্ট হয়ে যাবে কিনা, সেটা উদাহরণ দিয়ে বলুন যে আমাদের এই শিল্পটা নষ্ট হবে এটা আসার কারণে। না, এই যে আশঙ্কা তৈরি হচ্ছে, না এটা তো স্পেসিফিকলি বলতে হবে, এটা তো ব্রডার সেন্সে বললে হবে। হ্যাঁ, ব্রডার সেন্সে আমি বলছি, সেই ক্ষেত্রে না সেটা আমি বলছি যে ব্রডার সেন্সে বললে হবে না। আপনি 3টা উদাহরণ দিয়ে বলেন যে এই চুক্তিতে এটা আছে, এটা আসলে পরে আমাদের এই ক্ষতি হবে। হ্যাঁ, আমি যেটা মনে করছি যে যেমন একটা বিষয় যে 15 বছরে $15 বিলিয়ন এই যে জ্বালানি, সেখানে আমরা বছরে কিন্তু 12 বিলিয়ন নিচ্ছি, $12 বিলিয়ন, আর মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে শুধু 1 বিলিয়নের নেব। কিন্তু এখানে দেখুন একটা শর্ত আছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনো দেশের সঙ্গে নিষেধাজ্ঞা আরোপ করে দেশের উপরে, তাহলে ওই দেশের সঙ্গে আমরা বাণিজ্য করার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের আমাদের অনুমতি নিতে হবে। আমরা এমনিও পারি না, সেখানে আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘিত হলো। ভাই না আপনি দেখেন যে রাশিয়ার উপরে যে স্যাংশন দেওয়া, রাশিয়ার কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছুই কিনতে পারি না। আপনাদের মনে থাকবে যখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছিল, তখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জাহাজ বাংলাদেশে ঢুকতে বহু কাঠখড় পোড়াতে হয়েছে, যেহেতু একটা মানে রাশিয়ার সঙ্গে যে ইউক্রেন ওয়ার শুরু করতে কেন হচ্ছে যে তার সঙ্গে তো আমার একটা সেটআপ ডিল আছে, মানে এইটা হচ্ছে যে কাস্টম, মানে ঐতিহ্য অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তো আমি ব্যবসা করি। এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন কিছু না, এটা ব্যবসা করি। মানে একটা হলো যে আমি ব্যবসা করে আসছি, আরেকটা হলো যে আমি শর্তের বেড়াজালে আবদ্ধ। না সেটা না, আপনি হয়তো নতুন করে এটাকে রিটেল হিসেবে দেখছেন, কিন্তু ইউএস যখন কারোর উপর কোনো স্যাংশন দেয় বা তাদের উপরে যখন থাকে, আপনি যদি ইউএস এর সঙ্গে ডিল করেন তখন তাদের সঙ্গে আপনি এমনিতেই ট্রেড করতে পারেন না।
পারবেন না এটা। না, সেটাই আমি বলছি হ্যাঁ। যে এখন তো ইউএস এর সঙ্গে আমরা ডিল করলাম, হ্যাঁ, তো ডিল করার ডিল না কারণে- করলেও পারতেন না। আর ডিল না করলে মানে current যে আমার deal টা কিন্তু আমাদের ছিল agreement, সেটা তো ডিল আমরা না পারতাম করলে না। আমি হ্যাঁ। আমার বাণিজ্যের স্বার্থে হয়তো, যেহেতু তার সঙ্গে আমার অনেক বিষয় যুক্ত আছে, আমি করছি না বাণিজ্যের স্বার্থে, আমার বাণিজ্যের স্বার্থে, কিন্তু আমি যখন ডিল করছি তখন আমি বাধ্য। হ্যাঁ, কিন্তু ডিল না করলেও সেখানে এখন পারতেন আমার না, দ্বিমত করার সেটাই সুযোগ বলছি নেই, আর কি। আমি সেটা বলছি। কারণ দ্বিমত করার সিচুয়েশন সুযোগ চেঞ্জ নেই। হয়ে গেছে ইউক্রেন ওয়ারের পর থেকে, যখন আমেরিকা এবং ইউরোপ যখন রাশিয়ান অনেক প্রতিষ্ঠানের উপরে বা তাদের দেশের উপরে স্যাংশন আরোপ করলো, দেন মানে এটা অটোমেটিকলি ব্যাপারটা এরকম হয়ে গেছে যে আপনি যদি এই ডিল নাও থাকতে আপনি রাশিয়ার কাছ থেকে অনেক কিছু কিনতে পারবেন না। হ্যাঁ, 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 না ঠিক আছে, যেমন আমরা রাশিয়ার কাছ থেকে তেল নেব কিনা এটার জন্য, এটা ডিলের আগের ঘটনা, মানে আমরা ডিল ছাড়াই এটা আবার আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনুমতি নিয়েছি, যে তাদের অনুমতি নিয়েই আমরা কিনেছি। এখানে আমি যে বিষয়টা বলছি যে দেখুন, এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো এই অন্তর্বর্তী সরকার যে প্রক্রিয়ায় করেছে, মানে যেভাবে খানিকটা লুকোচুরি বা তড়িৎ গতিতে, সেইটা সন্দেহ তৈরি করেছে। এর পেছনে আরো কার্যকারণ ছাড়াও, এবং দেখেন ওই ব্যক্তি আবার এই সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হয়েছেন, এগুলো নিয়ে সন্দেহ সংশয় তো তৈরি হবে। ফলে কি হয়েছে যে এটা নিয়ে কথা হচ্ছে, এটা নিয়ে পর্যালোচনার দাবি উঠেছে, এবং এই ধরনের চুক্তি তো মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে বাতিলও হয়েছে। তো যাই হোক, সেটা এখানে দ্বিমত থাকবে। আকবর ভাই যেটা বললেন সেটা একটা দৃষ্টিভঙ্গি থেকে বললেন, আমি যেটা বলছি আমার একটা পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। আপনি যেটা বললেন জঙ্গল সলিমপুর, খুবই দুঃখজনক ঘটনা। রাষ্ট্রের ভিতরে আরেকটা রাষ্ট্রের মতো অবস্থা, মানে জঙ্গল সলিমপুর কিন্তু আজকের ঘটনা না, এবং সেটা দুর্বৃত্তদের রাষ্ট্র। এটা দেখুন এই কিছুদিন আগে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে খুব সাকসেসফুলি এদের বিরুদ্ধে অপারেশন চালানো হয়েছিল। তাহলে ওই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হবার পর এখন নির্বাচিত সরকার এসেছে, এখন আবার তারা দুর্বৃত্তপনা করছে, তারা অধ্যত্ব দেখাচ্ছে। এই যে ঘটনাটা ঘটলো গতকালকে, এটা তো ভয়াবহ ঘটনা। র্যাবের কার্যালয়ের দেওয়াল ভেঙে ফেলে দিয়েছে, ম্যাসাকার করেছে, তছনছ করে দিয়েছে। এবং ওইখানে আপনি গিয়েছেন কিনা জানি না, সেখানে সম্পূর্ণভাবে একটা আলাদা সিটি গড়ে তোলা হয়েছে। সেখানে মাদক, অপরাধের সকল প্রকার বিষয়াদি ওইখানে আছে, একক আধিপত্য, এখানে মাস্তানি, গুন্ডামি, চাঁদাবাজি, যা কিছু আছে অপরাধের উপকরণ সবই জঙ্গল সলিমপুরে আছে। কিন্তু প্রশাসন এটাকে কেন প্রশ্রয় দিয়েছে? ওইখানে আবার রাজনীতি ছিল, রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমি এটা অবশ্যই তাদেরকে ক্রেডিট দেব যে এইটা কিছুটা হলেও উদ্ধার হয়েছিল। এখন এই সরকারের সময়েও এই সময় পর্যন্ত, মানে আজকে বা কালকে পর্যন্ত, সেখানে কিন্তু স্বাভাবিক একটা পরিস্থিতি ছিল, কিন্তু আবার দেখলাম সেইখানে দুর্বৃত্তপনা শুরু হয়েছে। যদিও র্যাব সহ অন্যান্য বাহিনী অভিযান চালিয়েছে, আমরা প্রত্যাশা করব যে দ্রুততম সময়ের মধ্যে এই ধরনের অপরাধ চক্রকে ভেঙে দিতে হবে। এছাড়া আপনি যেটা বলেছেন যে ধারাবাহিকভাবে ঘটনা ঘটছে অপরাধের, বিশেষ করে শিশু ধর্ষণের ঘটনা আমাদের মাথাকে নিচু করে দিয়েছে। আমাদের মতো একটা রাষ্ট্রে, যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, যেখানে মূল্যবোধের কথা বলা হচ্ছে, যেখানে প্রতিনিয়ত মাদ্রাসা, মক্তব, মসজিদে নৈতিকতার শিক্ষা দেওয়া হচ্ছে, এইরকম একটা রাষ্ট্রে যেখানে ধর্মীয় মূল্যবোধও আছে আমরা মনে করি, সেইখানে ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। রমিসার মতো একটা শিশুকে হত্যা করে তার দেহ ছিন্ন ভিন্ন করা হচ্ছে, কেটে ফেলা হচ্ছে। এরপরে আমরা কি দেখলাম যে এটা কোন ইন্টেনশন থেকে হচ্ছে, মানে কতটুকু মূল্যবোধের অবক্ষয়, কেন? এর কারণ হচ্ছে, প্রধানতম কারণ হচ্ছে আইনের যথাযথ প্রয়োগের অভাব। আসিয়ার ঘটনা নিশ্চয়ই মনে আছে, মাগুরার, তার বিচারটা কিন্তু 1.5 মাসের মধ্যে সম্পন্ন হয়েছে, কিন্তু বিচারের রায় কি কার্যকর হয়েছে? হয়নি। ওই সময়ে আসিয়াকে নিয়ে যতটা আমরা তোলপাড় করেছি, যতটা প্রতিবাদ উঠেছে গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়ায়, এবং আমাদের বুদ্ধিবৃত্তিক আন্দোলনের ব্যক্তিবর্গরা যতটা কথা বলেছেন এটা নিয়ে, এখন এই ইস্যু তো চাপা পড়ে গেছে, এবং সেই আসামির, সেই ধর্ষকের ফাঁসি হয়নি এখন পর্যন্ত। এই মামলার রায় এখন উচ্চ আদালতে গিয়ে আটকে আছে। তো এভাবে যদি আমি বলি, এই যে তনুর ঘটনা, অথবা সিলেটে আপনার মনে থাকার কথা যে রাজনের ঘটনা, ওই যে পাইপ দিয়ে পশ্চাৎ দেশে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়েছে, এরপর সাগররুনির ঘটনা, তো এই ঘটনাগুলোর বিচার তো হয়নি। এত আলোচিত হত্যাকাণ্ড, কিন্তু সেগুলোতে কোনো ধরনের তদন্তের অগ্রগতি বা বিচার কাজের অগ্রগতি বা এটা কোন অবস্থায় আছে আমরা কিন্তু দেখছি না। খুবই দুর্ভাগ্যজনক। যখন অপরাধী দেখছে যে অপরাধ করেও আমি পার পেয়ে যাচ্ছি, বিচার তো হবে না। এবং আপনি জানেন যে 18 বছর পর গত পরশুদিন একজন ধর্ষক জামিনে মুক্তি পেয়েছে। তার তো রায় কার্যকর হয়নি, সে জামিনে মুক্তি পেয়েছে।
তাহলে কি হচ্ছে? এই জায়গাগুলো অবশ্যই আমাদেরকে বন্ধ করতে হবে, আইনের শাসন কায়েম করতে হবে, তড়িৎ গতিতে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এইসব আলোচিত ঘটনাগুলোর নিষ্পত্তি কিভাবে করা যায় সরকারের সেই চিন্তা করতে হবে। আসলে যে বিগত ঘটনাগুলো বললেন, বিগত ঘটনার প্রেক্ষিতে তখনকার সময় সরকারের পক্ষ থেকে কিন্তু এরকম আশ্বাস দেওয়া হয়েছিল অতি দ্রুত সময়ে বিচার হবে, বিচার কার্য চলছে। এবারও আমরা পেয়েছি, এবারও 7 দিনের মধ্যে ট্রাইব্যুনালের মাধ্যমে প্রসিকিউশন গঠন করে বিচারের কাজ শুরু করা হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। দেখা যাক কি হয়। আশা করি হয়তো বিচার কাজ সফলভাবে সম্পন্ন হলে সেটা থেকে আমরা বের হতে পারবো। আকবর ভাই, আপনার কাছে একটু আন্তর্জাতিক বিষয় নিয়ে আবার একটু ফিরতে যাচ্ছি। সেটা হচ্ছে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তি। গতকালও একটা দোটানা দেখছি, গতকালও শুনেছিলাম যে চুক্তি প্রায় হয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প পরে বললেন যে চুক্তি এত তাড়াহুড়া করা যাবে না, কিন্তু আজকে ইরানের যে বক্তব্য যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে চুক্তি আসলে এই মুহূর্তে হচ্ছে না, সঠিক পথে অগ্রসর হচ্ছে না, ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। আসলে কোন পন্থায় রয়েছে অবস্থাটা? এটা আমি যেটা দেখলাম যে মানে চুক্তি না, এটা একটা সমঝোতায় পৌঁছবে উভয় পক্ষ, এবং মনে হচ্ছে এটা খুব বেশি সময় আর লাগবে না। যেটা আমি দেখলাম যে CNN একটা রিপোর্ট করেছে যে মূলত যেটা নিয়ে সমস্যাটা হচ্ছে যে এই যে একটা MOU তারা স্বাক্ষর করবে, তো সমঝোতা স্মারক, সেই সমঝোতা স্মারকের এখন ল্যাঙ্গুয়েজ নিয়ে একটু ডিসপিউট চলছে, ভাষাটা কি হবে। তো এখানে মূলত দুটো বিষয় বা কয়েকটা বিষয়ের উপরে এই জিনিসটা আটকে আছে। নাম্বার 1, ইরান হেভিলি প্রেশারাইজ করছে যে দুইটা জিনিস তাদের করতে হবে। এক হচ্ছে যে তা ইরানের উপর থেকে স্যাংশন তুলে নিতে হবে, আমেরিকান স্যাংশন মাস্ট 100% স্যাংশন উঠে যেতে হবে, এবং ইরানের যে ফ্রোজেন অ্যাসেট আছে আমেরিকার হাতে বিভিন্ন জায়গায়, এগুলোকে ছেড়ে দিতে হবে। এই দুটো ব্যাপারে ইরান কোনো নেগোশিয়েট মানে ছাড় দিতে তারা রাজি না। আর অন্যদিকে আমেরিকা বলছে যে হরমুজের উপরে যে শুধু ইরানের কন্ট্রোল থাকবে ব্যাপারটা তা না, কিন্তু ইরান আবার সেখানে আবার আমেরিকাকে বা অন্য কাউকে অ্যাক্সেস দিতে চায় না। তো আমেরিকা এখন কিছুটা রাজি হয়েছে, যেটা মানে আমেরিকান মিডিয়াগুলো দেখে যতটুকু বোঝা যাচ্ছে যে স্যাংশন হয়তো পুরোপুরি না তুললেও কিছুটা রিলিভ করা হবে আর কি, হয়তো কিছুটা ছাড় দিবে স্যাংশনের ক্ষেত্রে। একই সঙ্গে কিছু ফ্রোজেন অ্যাসেট ছাড়ার ব্যাপারেও তারা খুব ইন্টেন্স নেগোসিয়েশন করছে। হয়তো সব ছাড় না পেলেও অন্তত মিডল ইস্টে যেগুলো তাদের বা গালফ কান্ট্রিসে যেগুলো ইরানের যে অ্যাসেট আছে সেগুলো হয়তো তারা ছেড়ে দিবে, হয়তো পরবর্তীতে ধাপে ধাপে এগুলোতে অগ্রসর হবে। আমেরিকা চাচ্ছে না যেগুলো একবারে আমরা ছেড়ে দিব, আমরা এগুলো ধাপে ধাপে করব এই অগ্রগতিগুলো দেখে, কারণ আমেরিকা আবার ইরানের যে নিউক্লিয়ার প্রজেক্ট সেখানে তারা হস্তক্ষেপ করতে চায়, সেখানে তারা এটাকে কাট ডাউন করতে চায়, এবং ইরান সেটাতে রাজি না। সো এই নিয়ে একটা মানে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে তারা একটা একমতে পৌঁছবে এগুলো নিয়ে, কিন্তু কোনো এগ্রিমেন্টের পর্যায়ে তারা এখনো পৌঁছেনি, ইরান যেটা বলছে। বাট এট দ্য সেম টাইম যেটা বলে দিল, মানে চুক্তি এখনই হচ্ছে না। হ্যাঁ, বাট এট দ্য সেম টাইম এখন এই এর কারণে যেটা হচ্ছে যে ইরান মোর অর লেস একটু সুবিধাজনক অবস্থানে আছে, কারণ ইরান মনে করছে যে তাদের আর হারানোর কিছু নাই এই যুদ্ধ থেকে, এখন তারা যা কিছু করবে তাদের গেইন হবে। আর অন্যদিকে আমেরিকা আসলে এই ইসরায়েলকে প্রোটেক্ট করতে গিয়ে বা ইরানে হামলা চালাতে গিয়ে, গালফ কান্ট্রিগুলোকে প্রোটেক্ট করতে গিয়ে দে হ্যাভ স্পেন্ড এ হিউজ অ্যামাউন্ট অফ মানি, প্রচুর পয়সা তারা খরচ করেছে। তো সুতরাং এখন আমেরিকার উপর একটা অর্থনৈতিক চাপ হয়ে গেছে এই যুদ্ধ চালিয়ে নেওয়ার ক্ষেত্রে, যার কারণে আমেরিকা ইজ অলসো ভেরি ডেসপারেট যে কী করে এটাকে এই যুদ্ধটাকে থামানো যায়, একটা পার্মানেন্ট সিজ ফায়ার করা যায়। তো এখন তো যুদ্ধ সেভাবে চলছে না, বাট এখানে দ্য প্রবলেম ইজ, এখানে আমেরিকা প্রবলেমের চাইতে বড় কথা হচ্ছে এখানে ইসরায়েল ইজ দ্য মেইন প্রবলেম। হয়তো আমেরিকা একটা জায়গায় এতদিনে পৌঁছে যেত, যেটা বিভিন্ন আমি আর্টিকেলগুলো পড়ে যেটা বুঝতে পারছি, বাট ইসরায়েল নানাভাবে আমেরিকাকে প্রেশারাইজ করছে যে এটা করা যাবে, এটা করা যাবে না, এবং কন্টিনিউ করতে হবে, কারণ ইসরায়েল যতটা ইরান তার মুসলিম কান্ট্রিগুলোকে কিভাবে কন্ট্রোলে আনা যায়। এবং আপনি জানেন যে গালফ কান্ট্রিগুলোতে ইসরায়েলের কিন্তু ব্যাপক প্রভাব, এবং এই যে যুদ্ধ চলাকালীন বা যুদ্ধের আগে আগে মনে হয় তারা তো স্বীকার করেছেন যে নেতানিয়াহু কিন্তু ইউএইতে সফর করেছেন গোপনে, এবং তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ আছে, এবং নেতানিয়াহুর অফিস কিন্তু এটাও বলেছে যে যুদ্ধের সময় বা এই যে এগ্রিমেন্টগুলো যখন কথাবার্তা হচ্ছে তখন নেতানিয়াহু কিন্তু হোয়াইট হাউসের সঙ্গে উনি রিয়েল টাইম কনভারসেশন করেন যে কি হচ্ছে। সো ইসরায়েলকে বাইপাস করে একটা চুক্তিতে পৌঁছানো আমেরিকার জন্য কিন্তু অত সহজ হবে না। এখন আমি তো সেই জন্য বলছি যে মূল প্রবলেমটা এখানে আমেরিকা না, মূল প্রবলেমটা হচ্ছে এখানে ইসরায়েল। ইসরায়েল এইটাকে কোন পার্সপেক্টিভে দেখছে এটাই হবে একটা বড় বিষয়।
বাট আমেরিকা যদি চায় যে না একদম ডিটারমিনেশন, বাট যে বিষয়টা এসেছিল গালফ কান্ট্রিগুলো আমেরিকার উপর যে ডিপেন্ডেন্সি ছিল বা আমেরিকা যেভাবে কন্ট্রোল করতে চাইতো, যে বেস ক্যাম্পগুলো ছিল, এই এগ্রিমেন্টের পরে বা এই সমঝোতায় যদি পৌঁছায় বা যে চুক্তি যেটাই করুক, গালফ কান্ট্রিগুলোর কি আগের অবস্থানেই থাকবে আমেরিকার সাথে? মানে আপনার প্রেডিকশনটা কিরকম হতে পারে? কারণ দেখুন এখানে ইরান আর আমেরিকার মধ্যে ডাইনামিক্সটা যেরকমই থাকুক না কেন, গালফ কান্ট্রিগুলো থেকে কিন্তু ইরানের সঙ্গে একটা তাদের পার্মানেন্ট কি বলবো দৃষ্টিভঙ্গিগত একটা বিরোধ আছে। এটা ধর্মীয় বিরোধী বলেন বা বিভিন্ন যে সেক্টের শিয়া সুন্নি সেটা তো আছে, এবং তারা অনেকেই ইরানকে পছন্দ করে না। তারা মনে করে যে আমেরিকার যদি এখান থেকে চলে যায়, ইরান তখন গালফে তারা পার্মানেন্ট ডমিনেন্স ক্রিয়েট করবে, একটা ডমিনেন্স চলে গেলে আরেকটা ডমিনেন্স তৈরি হবে। এবং আপনি জানেন যে যখন ইরাকে সাদ্দাম হোসেনের পতনের পর এবং সেখানে কিন্তু ইরান পুরো ইরাক মোটামুটি ইরানের কন্ট্রোলেই ছিল আর কি। তারা সেখানে চষে বেরিয়েছে, তাদের গোয়েন্দা সংস্থা অপারেট করেছে, তারা নানাভাবে তাদের যে প্রক্সি যেগুলো আছে বিভিন্ন জায়গায়, এদিকে হেজবুল্লাহ বা আরও অন্যান্য শক্তিগুলো, তারা ইরানের কথা মতো চলেছে। তো সেগুলো প্রভাব তখন আরও অনেক বেড়ে যাবে। গালফ কান্ট্রিগুলোর দুশ্চিন্তাটা হচ্ছে সেই জায়গায়। সুতরাং আমেরিকা এখান থেকে যদি তাদের কার্যক্রম গুটাতেও চায়, তারা সেটাকে করতে দিবে না, সাপোর্ট দিতে চাবে না। একটা অন্য বিষয় নিয়ে এখন শেষ করতে যাচ্ছি, বেশি সময় নেই। আগামী 28 তারিখ পবিত্র ঈদুল আজহা, যে বিষয়টি গত দুদিন আগে আমি দেখছিলাম বিবিসিতে এসেছে। আসলে কোরবানির সময় যে পরিমাণ পশু কোরবানি হয়, এই সময় দেশে অর্থনীতির বিশাল একটা অঙ্ক রাউন্ড অ্যাবাউট হতে থাকে। কিন্তু বিবিসির একটা রিপোর্ট বলছে যে কিছুদিন হচ্ছে কোরবানির পশুর বা কোরবানি দেওয়ার প্রবণতা ঢাকাতে অনেকটা কমে এসেছে। বিবিসি একটা রিপোর্ট করেছে। এটা হচ্ছে যে পরিমাণ খামারিরা যে পরিমাণ গরু তৈরি করতো কোরবানির জন্য, তারা সে পরিমাণ করতে আসছে না। কারণ আস্তে আস্তে কোরবানির যে পশুটা ছিল, একক কোরবানিটা কমে এসছে, এখন যৌথভাবে অনেক কোরবানি হচ্ছে। এটা অর্থনীতির বলছে মন্দাভাবের জন্য হয়তো তারা এই 2-3 বছর ধরে ব্যবস্থা চলে এসছে। এটাকে এখন কিভাবে দেখছেন আসলে? এই রিপোর্টটা আজকে দেখলাম। এটা একটা উভয় সংকটের মতো। কারণ হচ্ছে যে দেখুন, এই যে পশু খাদ্যের দাম তো বেড়েছে, একটা গরু লালন পালন করতে যে পরিমাণ আপনার পয়সা খরচ যতটা আপনাকে করতে হয়, এখন খামারিরা সেটা বিক্রি করে পর্যাপ্ত পরিমাণ লাভ তারা পাচ্ছেন না। কারণ শ্রমেরও তো একটা মূল্য আছে। তো সেই শ্রমের মূল্যটা আবার অন্যদিকে ক্রেতারা চাচ্ছেন যে গরুর এত দাম কেন, সো আমি এত দাম দিয়ে কিনতে পারবো না। একটা গরু কিনতে এখন মিনিমাম সাইজের 1-1.5 লাখ টাকা লাগে। তো সুতরাং একা একজনের পক্ষে কোরবানি দেওয়া কঠিন হয়ে যায়। তো ওই জন্য ওইটা একটা ডাইমেনশন। দ্বিতীয় একটা ডাইমেনশন হচ্ছে যে আজকাল অনেকেই আসলে ওই যে ঝক্কি ঝামেলাটা করতে চান না। যে আমার কাছে মনে হয় যে আমি নিজে কোরবানি দেওয়ার চাইতে যদি একটু যদি ভাগে যদি যৌথভাবে দেওয়া হয়, তখন সেটা হয় কি যে তখন রেসপন্সিবিলিটি সবার ঘাড়ে ঘাড়েই থাকে। গরু কিনতে যাওয়া বা সেটাকে প্রসেস করা সব কিছু ওটার মধ্যেই তখন চলে আসে, নিজেদের পরিশ্রমটা কম হয়। আর এখন যেহেতু আমাদের ফ্যামিলিগুলো ধীরে ধীরে ছোট হয়ে আসছে ওভার দ্য ইয়ার্স, তো সেটার ইম্প্যাক্টও আপনি এটার মধ্যে পাবেন। যে তারা হয়তো মনে করছে যে না, আমার পক্ষে আর হয়তো এত বেশি খরচ করে লাভ কি সেটা। তো এখানে অনেকগুলো ডাইমেনশন কাজ আছে। আসলে যেটা হচ্ছে, যেহেতু আগে যেরকম কোরবানি হতো ডেফিনেটলি তার থেকে অনেক বেড়েছে, কিন্তু লাস্ট যে 5 or 6 যেটা রিপোর্ট বলছে 5 or 6 এর থেকে সেটা কমে আসছে। সেটাই হচ্ছে যেহেতু অর্থনীতির বিশাল একটা ইম্প্যাক্ট পড়ে এই সময়টাতে, সেক্ষেত্রে চামড়া বাণিজ্যের সাথে একটা রিলেভেন্ট থাকে, এটাতে সাথে কোরবানি যে হাত বদল হয় সেখানে একটা অর্থনৈতিক চাকা সচল থাকতে পারে, তার একটি ইম্প্যাক্ট হয়তো পড়তে পারে এখানে। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আকবর হোসেন এবং আমিনুল মোমিনিন, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দর্শক, আজকে এই সময় একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে। শুভরাত্রি।